ডিভোর্সের ৫ বছর পরে প্রাক্তন স্ত্রী কল দিয়ে বলল, আমার স্বামীর অপারেশন করতে হবে। তোমার রক্তের সঙ্গে ওর রক্ত গ্রুপ মিল আছে, প্লিজ ১ ব্যাগ রক্ত দেবে। আমি প্রথমে কি বলবো বুঝতে পারছি না, কিন্তু সে যখন আবারও বলল, তুমি তো অনেক সময় কত মানুষের জন্য রক্ত দাও, এবার না হয় আমার বিধবা জীবন থেকে রক্ষা করবা। প্লিজ সাজু, চুপ করে থেকো না তুমি। তোমার কাছে হাত জোর করে আবেদন জানাচ্ছি। আমি বললাম, তোমার স্বামী এখন কোথায়? চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল এ ভর্তি আছে। দয়া করো, আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। এমনিতেই তুমি আজও আমার কাছে একজন আদর্শ মানুষ। কিন্তু আমি তো ঢাকা থেকে চট্টগ্রামে আসতে ৫ ঘন্টার বেশি সময় লাগবে না। অপারেশন আগামীকাল সকাল ১০টায়, এখন বাজে মাত্র সন্ধ্যা ৭টা। তুমি যদি এখনই রওনা দাও তাহলে সকাল হবার আগেই পৌঁছে যাবে। অবস্থা কি বেশি সিরিয়াস? হ্যাঁ সাজু, মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে, তাই এই মুহূর্তে মাথায় অপারেশন করতে হবে। মাথার মধ্যে রক্ত জমাট বেঁধে ইনফেকশন হয়েছে, আর সেজন্য রক্ত দরকার। ঠিক আছে, আমি বের হচ্ছি। মেলা মেলা ধন্যবাদ সাজু। বাহ, তুমিও। সবাই আজ তোমার বলা এই কথাটা পরিচিত বানিয়ে ফেলেছে, তাই আমিও বললাম, আচ্ছা আমি রাখছি। কল কেটে দিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। এ জীবন কেন এমন অদ্ভুত? যে মানুষটার জন্য আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষের জীবন বাঁচাতে আমাকে রক্ত দিতে হবে। হায় আল্লাহ, তুমি পৃথিবীতে কত বিচিত্র ঘটনার জন্ম দাও, বোঝা বড় মুশকিল গো আল্লাহ। রকি আর সজীব দুজনেই চট্টগ্রামে। আমাকে ওরা বেশ কিছুদিন ধরে যেতে বলছে, কিন্তু আমি যাব যাব করে যাওয়া হয়ে ওঠে না। তাই এখন তবে যাওয়া হচ্ছে। কিন্তু এছাড়া অবশ্য আগামীকাল সকালে আমি ঠিকই চট্টগ্রামে যেতাম, কারণ আজ দুপুরে রকির কাছে অপরিচিত একটা নাম্বার দিয়ে কল এসেছে। লোকটা নাকি আমাদের হারিয়ে যাওয়া বন্ধু শফিকের সন্ধান জানে। শফিক নাকি মারা যায় নাই, তাকে ফেরত পেতে হলে কিছু টাকা দিতে হবে। কক্সবাজারে নাকি সেই অপরিচিত লোকটা থাকে এবং সেখানেই দেখা করতে হবে। তাই সজীব ও রকি দুজনেই আমাকে সেখানে যেতে বলেছে। যদিও আমাদের ধারণা এটা একটা মিথ্যা চক্রের কাজ, তবুও গিয়ে তো দেখি। আমার স্ত্রীর নাম ছিল মারিয়া। মাত্র 7 মাস পরে আমাদের ডিভোর্স হয়ে গেছে। পারিবারিকভাবে বিয়ে হয়েছিল, তাই মারিয়ার পছন্দের কেউ থাকতে পারে সেটা জানা হয়নি। বাসর ঘরে যখন মারিয়া আমাকে বলেছিল যে তার পছন্দের কেউ আছে, তখন অবাক হয়েছিলাম। নিজেকে তখন বেশি অপরাধী মনে হয়েছিল, কারণ আমি তাকে জিজ্ঞেস করতে পারতাম। মা মারা গেছে আমার জন্মের 3 বছর পরে। তারপর থেকে দাদা দাদির কাছে বড় হয়েছি। বাবা থাকেন লন্ডনে। বিয়ের আগে থেকে বাবা সেখানে থাকতেন। ইচ্ছে ছিল আমার বয়স 5-7 বছর হলে তারপর মাকেও আমাকে সেখানে নিয়ে যাবেন, কিন্তু মা মারা যাবার পরে সব কিছু পরিবর্তন হয়ে গেল। মৃত্যুর সময় মা দাদা দাদির কাছে বলেছেন আমাকে যেন তারা তাদের সঙ্গে রাখে। বাবা আর দেশে আসেননি, সেখানেই দ্বিতীয় বিয়ে করে স্ত্রী নিয়ে সুখে শান্তিতে আছে। এখন তার আরও 2টি মেয়ে আছে। তাদের সঙ্গে আমার কথা হয় এবং তারা আমাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে। দাদা দাদির পছন্দের মেয়ে বিয়ে করেছিলাম, তাই নিজে কিছু জিজ্ঞেস করিনি। বাবা বাংলাদেশে না এসেই ওখান থেকে শুধু টাকা দিয়ে দায়িত্ব পালন করে গেছে। বাবার ভালোবাসা না পেলেও টাকা নিয়ে কোনোদিন কোনো সমস্যার মধ্যে পড়িনি। ইউনিক পরিবহনের বাসের মধ্যে করে চট্টগ্রামে রওনা দিলাম। এ বাসটা নন এসির মধ্যে মোটামুটি ভালো সার্ভিস দেয়। বাসে উঠে আগেই সজীবের কাছে কল দিয়ে আমার যাবার কথা জানালাম। কুমিল্লা হোটেল পর্যন্ত আসার মধ্যে মারিয়া মোট 4বার কল করেছে। যে মানুষটা মাত্র 7 মাস আমার সঙ্গে প্রচুর খারাপ ব্যবহার করেছে, সে আজকে কত খবর নিচ্ছে। পৃথিবীতে স্বার্থ ছাড়া আর কিছু বেশি গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, আমার এই যাবার পিছনে কোনো স্বার্থ আছে? হোটেল থেকে বের হয়ে বাসে বসে টিকটকের মধ্যে গেলাম। মাসখানেক ধরে টিকটকে এটা মেয়েকে খুব ভালো লেগেছে। মেয়েটা কখনো তার সম্পূর্ণ মুখ
বের করে ভিডিও বানায় না, হিজাব স্কার্ফ বা ওড়না দিয়ে খুব সুন্দর মুখ ঢেকে শুধুমাত্র চোখ দুটি বের করা থাকে। তার চোখ দুটো অসম্ভব সুন্দর লাগে। আমি সাজু টিকটকে শুধু ওই একটা মেয়েকে ফলো করে রেখেছি। যখনই সুযোগ হয় তখনই তার ভিডিও দেখি, ভালো লাগে তাই দেখি। তবে কখনো কথা হয়নি, বহুবার কমেন্ট করেছি তার মুখটা দেখার জন্য, কিন্তু দেখতে পারিনি। তার করা টিকটক ভিডিওর লোকেশন দেখলে বোঝা যায় তিনি ঢাকা শহরে থাকে। কিন্তু কখনো যদি ঠিকানা বের করতে পারি তাহলে অবশ্যই তার সামনে যাবার ইচ্ছে আছে। চট্টগ্রামের জেসি মোড় নামলাম রাত ৩টায়। সেখান থেকে সিএনজি নিয়ে সরাসরি আগ্রাবাদ শিশু হাসপাতালে চলে গেলাম। মারিয়ার সঙ্গে এর আগেই কথা হয়েছে, তাই সে স্বামীকে রেখে নিচে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমি সিএনজি ভাড়া দেওয়ার সময়ই সে আমার কাছে ঘেঁষে চুপ করে দাঁড়িয়ে রইল। ভাড়া পরিশোধ করার পরই সে বলল, কোনো অসুবিধা হয়নি তো? তাকিয়ে দেখি মারিয়া দাঁড়িয়ে আছে। হয়তো স্বামী অসুস্থ, তাই টেনশনে চেহারার অবস্থা ভালো নয়। ডিভোর্সের পরে আর কখনো আমাদের দেখা হয়নি। আমার নাম্বার তার কাছে ছিল, তাও আমার জানা ছিল না। বললাম, না কোনো সমস্যা নেই, কিন্তু তুমি তো একবারে কাছে এসে দাঁড়ালে, চিনতে অসুবিধা হয়নি? না সাজু, তুমি ঠিক আগের মতো আছো, তাই চিনতে কষ্ট হয়নি। স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো না হলেও আমরা একসাথে এক বিছানায় কিন্তু প্রায় অনেক দিন ধরে থেকেছি। প্রতিটি মানুষের শরীরে ঠিক আলাদা একটা ঘ্রাণ থাকে। তোমার শরীরে আজও সেই ঘ্রাণ আছে। হা 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 হা, হাসলে কেন? তুমি কি ঘ্রাণ দিয়ে আমাকে চিনলে? না এমনিতেই কথা প্রসঙ্গে বললাম। আচ্ছা বাদ দাও, চলো তাড়াতাড়ি ভেতরে ঢুকে কি করতে হবে দেখা যাক। আমার শ্বশুর সব কিছুর ব্যবস্থা করে রেখেছেন। তুমি একটু বিশ্রাম করেই রক্ত দেবে, তারপর সেই রক্ত ফ্রিজে রাখা হবে। আর রক্ত দিয়ে তুমি আবার বিশ্রাম করবে। প্যাথোলজি ল্যাবের মধ্যে সব কিছু ব্যবস্থা করা। শুধু আমাকে আগে দুটো পরীক্ষা করলো, তারপর এক নার্স এসে আমাকে ভেতরে নিয়ে রক্ত নিলেন। পূর্বে অভিজ্ঞতা আছে তাই নার্ভাস নই। রক্ত দেওয়ার পরে আমি যখন মারিয়ার সামনে আর একবার এলাম, তখন ভোর ৫টা। পৃথিবীর বুকে তখন আলো ফুটতে শুরু করেছে। কাছেই কোথাও দোয়েল পাখির শীষ শোনা যাচ্ছে। মারিয়া বলল, তুমি এখন আমার শ্বশুরের সঙ্গে বাসায় গিয়ে ঘুমাবে, ঠিক আছে? আরে না না, আমার বন্ধুদের বাসা আছে এখানে, তাই তাদের বলে রেখেছি ওরা এসে আমাকে নিয়ে যাবে, বা আমি যেতে পারবো। তোমরা বরং তোমার স্বামীর অপারেশনের প্রস্তুতি গ্রহণ করো। কিন্তু তুমি তো আমার অতিথি, তাই না? তাতে কি হয়েছে? অপারেশনের সময় আবার আসবো। এখন আপাতত ওদের কাছে যাই। জোর করব না, তোমার মতো মানুষকে জোর করার ইচ্ছে নেই। একটা কথা বলবো, বলো? কিছু মনে করবে না তো? না, বলো তুমি। তোমার সঙ্গেই যে আমার বিয়ে হয়েছিল সে কথা কাউকে বলবে না। কাকে বলবো? কে জিজ্ঞেস করবে? এখানে আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে, তাই যে কেউ জিজ্ঞেস করতে পারে, তাই আগে থেকে সাবধান করে দিচ্ছি। আচ্ছা, কাউকে বলবো না। যদিও কারোর সঙ্গে তেমন কথা হবার সম্ভাবনা নেই, তবুও যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবো? আমি তাদের বলেছি তুমি আমার মামাতো ভাইয়ের বন্ধু। আমি আমার মামাতো ভাইকে বলার পরে তিনি তার বন্ধুকে পাঠিয়েছে, সেটাই বলবে। ঠিক আছে, কিছু মনে করোনি তো? আরে না না, মেলা মেলা ধন্যবাদ সাজু ভাই। আচ্ছা, তোমার স্বামী তো আমাকে চেনে, তাই সে দেখলে তো চিনতে পারবে, ওকে নিয়ে সমস্যা নেই। কিন্তু আমার শ্বশুর আর শাশুড়ির জন্য সমস্যা, কারণ তারা তাদের ছেলের জন্য একটা বিবাহিতা মেয়ে কখনো আশা করে নাই। কিন্তু রাহাতের মারিয়ার স্বামী জন্য তারা সামনাসামনি কিছু বলে না, কিন্তু উঠতে বসতে যা বলে সেগুলো শোনার মতো নয়। বুঝতে পারছি রাহাতের সঙ্গেও মাঝে মাঝে এসব নিয়ে ঝগড়া ওঠে, জানো? তখন খুব কষ্ট হয়, কিন্তু পৃথিবীতে আর কাউকে কিছু বলতে পারি না। তোমার পরিবার সব কিছু মেনে নিয়েছে, এখনও মানেননি তারা, এখনও তোমাকেই তাদের জামাই হিসাবে মানে। আমার স্বামীকে নাকি
কোনো দিন তারা মানবে না, এমনকি এত বড় অ্যাক্সিডেন্টের পরেও কেউ আসবে না। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে গেলাম, আর কোনো সমস্যা হলে আমাকে কল দিও। আর আমি 10টার দিকে আরেকবার এসে দেখা করে যাব, অপারেশন কি হয়। ঠিক আছে। সজীব আর রকি বড়পোল এলাকার কাছেই এলো ব্লক আবাসিক এলাকায় থাকে। আমি একটা সিএনজি নিয়ে সরাসরি ওদের বাসার সামনে এসে নামলাম। সিলভার বেলস গার্লস স্কুলের পাশেই মসজিদুস সালাম জামে মসজিদ, তার কাছেই ওরা বাসা নিয়েছে। বাসায় পৌঁছে প্রথমে ফ্রেশ হলাম। রকি ঘুমিয়ে আছে আর সজীব জাগ্রত। ফ্রেশ হয়ে বিছানায় বসে সজীব বলল, হঠাৎ করে সাজু সাহেব চট্টগ্রামে? এমনিতেই চলে এলাম, সারপ্রাইজ। তাছাড়া শফিকের ব্যাপারটা সহজে হজম হচ্ছে না, তাই মনে করলাম যে একবার গিয়ে দেখে আসি সেই লোকটা কি বলতে চায়। কিন্তু তোর মুখ দেখে মনে হচ্ছে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। জলদি বল। আর কিছু কারণ নেই ভাই, তোর জন্য একটা গরম খবর আছে। আগে থেকে গরম নাকি আগুন জ্বালিয়ে গরম করা হয়েছে। কী দিবি তাই বল, খবরের ওপর নির্ভর করছে। তুই বলেছিলি এরপরে আমার ছুটি হলে আমরা 3জনে নেপালে বেড়াতে যাব। আশা ডানন, তোর লামিয়ার খোঁজ বের করছি। টিকটকের সেই মেয়েটার নাম লামিয়া মুনতাহা। মানে কি? সত্যি বলছিস তুই? হ্যাঁ, সে গতকাল রাতে কক্সবাজারে গিয়েছে। খুব টেকনিক করে তার সঙ্গে ইনবক্সে কথা হয়েছে। সপ্তাহখানেকের মতো সে কক্সবাজার থাকবে, তারপর আবার ঢাকায় ফিরবে। কিন্তু কক্সবাজার গেলে নতুন টিকটকে ভিডিও দেখলাম না কেন? এই রাত্রে তো গেল, এখনও হয়তো করতে পারে নাই, তাই নতুন ভিডিও নেই। তাহলে আমি আজকেই কক্সবাজার যাব। এক কাজে দুই কাজ হবে। কিন্তু আমাদের তো অফিস আছে। তোরা ছুটি নিয়ে 2 দিন পরে আয়, অথবা যদি না যাও তাহলে সমস্যা নেই। আমি শফিকের ব্যাপার আর লামিয়ার খোঁজ দুটোই করব। কিন্তু এটা যদি কারো বিছানো জাল হয়, তোর তো শত্রুদের অভাব নেই সাজু। আল্লাহ ছেড়ে কিছু হবে না। আচ্ছা, এখন একটু ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, শুয়ে পড়। মোবাইলের রিংটংয়ে ঘুম ভেঙে গেল। সজীব রকিব দুজনেরই অফিসে চলে গেছে। আমি মোবাইল হাতে নিয়ে দেখি মারিয়া কল দিয়েছে, তাই তাড়াতাড়ি রিসিভ করে বললাম, হ্যালো। মারিয়া কান্না করে দিল, তারপর নিজেকে ঠিক রেখে বলল, সাজু তুমি কোথায়? আমি তো বাসায়। কেন, কি হয়েছে? অপারেশন কি হয়ে গেছে নাকি? তোমার স্বামী ভালো আছে? অপারেশন হয়নি সাজু, যে ডাক্তার অপারেশন করবে বলে ঠিক ছিল তিনি একটু আগেই এখানে হয়েছে। মানে বাসা থেকে এসে তিনি হাসপাতালে নিজের রুমে ঢুকেছেন, তারপর অনেকক্ষণ ধরে বের হচ্ছে না, তাই একজন ভেতরে ঢুকে দেখে তিনি ফ্লোরে মৃত পড়ে আছে হাসপাতালের মধ্যে নিজের কেবিনে। হ্যাঁ সাজু, তুমি একটু তাড়াতাড়ি এসো। ওরা বলে এখন নাকি অন্য কোনো ডাক্তার অপারেশন করতে পারে না। আমার স্বামীর কি হবে? তুমি শান্ত হও, আমি আসছি। আচ্ছা। বিদ্যুৎ গতিতে বাসা থেকে বের হয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। আধা ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে সরাসরি মারিয়ার কাছে গেলাম। মারিয়া তখন কান্না করতে করতে ক্লান্ত। তার সঙ্গে তার শ্বশুর শাশুড়ি সবাই আছে। আমি মারিয়াকে সঙ্গে নিয়ে ব্যস্তপনা পরিচালকের সঙ্গে দেখা করতে গেলাম। তিনি অলরেডি মৃত্যু ডাক্তারের কাছ থেকে এসেছেন। পুলিশও এসে গেছে। আমি পথ ঘুরে কিছুক্ষণ পুলিশের সঙ্গে গিয়ে যেই রুমে হয়েছে সেখানে চোখ বুলিয়ে নিলাম। লাশটা মনোযোগ দিয়ে দেখে আগে গেলাম কথা বলতে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে। বললাম, স্যার ক্ষমা করবেন প্লিজ, আসলে এই মুহূর্তে আপনাদের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এটা যেহেতু হাসপাতাল তাই রোগীদের কাজটা অন্তত বন্ধ করবেন না। জি, আমি পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করে যাচ্ছি, আশা করি ঠিক হবে। আমার একটা রোগী আছে, এখনই অপারেশন হবার কথা। যিনি হয়েছে তার অপারেশন করার কথা ছিল, কিন্তু হ্যাঁ, বিষয়টা আমার কানে এসেছে,
কিন্তু আমার হাসপাতালে ওই ক্রিটিক্যাল অপারেশন করার জন্য 3জন অভিজ্ঞ ডাক্তার আছে। তাদের মধ্যে একজন দেশের বাইরে আছে, আরেকজন ছুটিতে কক্সবাজার গেছে, আর তৃতীয়জন তো একটু আগেই হয়েছে। তাহলে কক্সবাজার যিনি আছে তাকে একটু আনা যায় না? না হলে অন্য কোনো হসপিটাল হতে ডাক্তার আনার ব্যবস্থা করবেন প্লিজ। কক্সবাজারে যে গিয়েছে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, দেখি কি করা যায়। পরিচালকের রুম থেকে বের হয়ে সজীবের সঙ্গে কথা বললাম, তারপর আবার মৃত ডাক্তারের লাশ দেখতে গেলাম। তবে যতটুকু দরকার ঠিক ততটুকু। একটু পরে মারিয়া দৌড়ে এসে বলল পরিচালক নাকি আমাকে ডাকছে। আমি তার সঙ্গে দেখা করতে গেলাম। তিনি বলল আমাদের আরেকটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কক্সবাজার যে বেড়াতে গেছে তাকেও সকালবেলা হোটেল রুমের মধ্যে করা হয়েছে। আমি সচরাচর অবাক হই না, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি অবাক হলাম। এটা কি সম্ভব? এমন সময় মারিয়ার শাশুড়ি দৌড়ে এসে বলল বৌমা, রাত কেমন যেন করছে। ডাক্তার কোথায়? তুমি তাড়াতাড়ি চলো, তোমার শ্বশুর তো চিৎকার করে কান্না শুরু করেছে। মনে মনে ভাবলাম মারিয়ার স্বামী যদি মারা যায় তাহলে মারিয়ার কি হবে। আমিও মারিয়ার সঙ্গে সঙ্গে রাহাত সাহেবের কাছে দেখা করতে গেলাম। যেহেতু আমি ডাক্তার নই তাই কিন্তু বুঝতে পারছি না, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তিনি উপস্থিত হয়েছে দেখে ভালো লাগলো। এখানে বেশিক্ষণ দাঁড়াতে ইচ্ছে করছে না। মূলত হাসপাতালে আমার তেমন ভালো লাগে না, কারণ চারদিকে প্রচুর অসুস্থ মানুষ দেখে খুব কষ্ট লাগে, তাই হাসপাতালে আসতে ইচ্ছে করে না। কিন্তু এই ধরনের কিছু সমস্যার সম্মুখীন হয় হাসপাতালকে ত্যাগ করতে পারি না। কেবিন থেকে বেরিয়ে বেড এর দিকে এসে অনেক মানুষ দেখে অবাক হলাম। যদিও নাম মা ও শিশু জেনারেল হাসপাতাল, কিন্তু এখানে সকল প্রকার মানুষের চিকিৎসা হয়। আপাতত স্থান ভালো করে দেখার জন্য আমিও ঝুঁকি দিচ্ছি। কেবিনের সামনে কোনো সিসিটিভি ফুটেজ নেই, তবে দরজার সামনে দাঁড়িয়ে থাকতো যিনি, সেই লোকটা কিছু দেখেছে কিনা জিজ্ঞেস করতে হবে। কিন্তু লখানে কাকে কি জিজ্ঞেস করব? একটু পরে দেখি পুলিশের লোকজন এক জায়গায় জড় হয়ে আছে। আমিও তাদের কাছাকাছি গেলাম, আলোচনা শোনার জন্য কান খাড়া করলাম। আমি আগ বাড়িয়ে বললাম স্যার, আমি কি কিছু প্রশ্ন করতে পারি? একজন পুলিশ, যাকে দেখে ওসি মনে হচ্ছে, তিনি বললেন আপনি কে? জি, আমার নাম সাজু। আমি এখানে একজন রোগীর সঙ্গে এসেছি। কি বলতে চান বলেন? আমি যার সঙ্গে এসেছি তার আজ অপারেশন হবার কথা, এবং যিনি হয়েছে সেই ডাক্তারই অপারেশন করার কথা ছিল। মানে এটা তো জানতাম না স্যার। আমার মনে হচ্ছে সেই অপারেশনের সঙ্গে এই মৃত্যুর কোনো হাত আছে। সবাই গুনগুন বন্ধ করে কৌতূহল নিয়ে তাকিয়ে রইল আমার দিকে। আর সেই ওসি সাহেব বলল কি বলছেন? কেন মনে হচ্ছে এমনটা? আমি ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে উক্ত অপারেশন করার জন্য ওই হাসপাতালে 3জন ডাক্তার আছে। তাদের মধ্যে কিন্তু 2জনকেই একদিনে করা হয়েছে। একজন এখানে, আগের একজন কক্সবাজারে। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু মিস্টার সাজু কক্সবাজারে যিনি ছিলেন তিনি মারা যান নাই। সকালবেলা যখন খবর এসেছিল তখন সবাই ভেবেছিল সে মারা গেছে, কিন্তু তিনি বেঁচে আছে। তাকে এখন অ্যাম্বুলেন্স করে চট্টগ্রাম মেডিকেলে আনা হয়েছে। আমি অবাক হলাম। একটু আগে মৃত্যুর খবর শুনলাম, কিন্তু এখন সেটা মিথ্যা বললাম। তবুও স্যার, যেহেতু আক্রমণ করা হলো সেহেতু কানেকশন আছে মনে হচ্ছে। আমরা অবশ্যই বিষয়টা পর্যবেক্ষণ করব। আর আপনার রোগী এখন কোথায়? তার অপারেশনের কি কোনো ব্যবস্থা করা হয়েছে? আপাতত নয়, কিন্তু কর্তৃপক্ষ বলেছেন তারা খুব শীঘ্রই অন্য হাসপাতাল থেকে ডাক্তার আনবে। আপনার সেই রোগী কী করে? মানে পেশা? খুব সম্ভবত চাকরি। ওসি সাহেব ব্রুকুসকে বললেন খুব সম্ভবত। জি, আসলে স্যার আমি তাকে রক্ত দেওয়ার জন্য এখানে এসেছি, তাই বিস্তারিত জানা নেই। তার পরিবারের কারোর সঙ্গে দেখা করিয়ে দিতে হবে। চলুন আমাদের সঙ্গে। সবাইকে নিয়ে রাহাত সাহেবের কেবিনের
সামনে এলাম। মারিয়া প্রথমে আমার দিকে তাকিয়ে রইল, তারপর ওর শ্বশুর বলল, কী ব্যাপার স্যার? যার অপারেশন করা হবে তিনি? আপনারা কে? আমার ছেলে। আচ্ছা, আপনার ছেলের এখন কী অবস্থা? মানে অপারেশন হবে? এইমাত্র একজন লাশ এসে বলে গেল বাহির থেকে ডাক্তার আসবে আধা ঘন্টা মধ্যে, তারপর নাকি অপারেশন আরম্ভ হবে। দোয়া করবেন প্লিজ, আমার সন্তান যেন বেঁচে যায়। জি, আমরা সবাই দোয়া করি আপনার সন্তান খুব শীঘ্রই সুস্থ লাভ করুক। আসলে স্যার, ওর অপারেশনের জন্য কতটা খারাপ পরিস্থিতি হচ্ছে। প্রথমে রক্ত পাওয়া যাচ্ছে না, পরপর 3 ব্যাগ রক্ত দেওয়ার পরও গতকাল ডাক্তার বললেন অপারেশন করার সময় আরও 1 ব্যাগ রক্ত লাগবে। চট্টগ্রাম থেকে মোটামুটি আগেই 3 ব্যাগ জোগাড় হলো, কিন্তু আজকের জন্য পাওয়া যাচ্ছিল না। তারপর বৌমা গতকাল রাতে এনাকে আমাকে দেখিয়ে ঢাকা থেকে ব্যবস্থা করে আনলো, কিন্তু কপাল খারাপ, সকালবেলা ডাক্তার সাহেব হয়ে গেল। আপনারা বেশি টেনশন করবেন না। আচ্ছা, আমি আপনার ছেলের বিষয়ে কিছু জানতে চাই। জি স্যার, বলেন। আপনার ছেলে কি করে পেশা? আমার ছেলে রাহাত চট্টগ্রাম ইপিজেডের মধ্যে একটা গার্মেন্টসে চাকরি করে। ফ্যাক্টরির নাম কি? HRB অ্যাপারেলস লিমিটেড। রাহাত সেখানে কোয়ালিটি ম্যানেজার হিসেবে চাকরি করত। আপনার সন্তানের সঙ্গে কি অফিসের মধ্যে কোনো মানুষের সঙ্গে ঝামেলা হয়েছে? মানে তেমন কিছু কি আপনারা জানেন? না স্যার, জানি না। রাহাত এ বিষয়ে তেমন কিছু বলে নাই আমাদের। দেখুন, আমাদের বা আপনার এই রক্তদানদাতা সাজু সাহেব ধারণা হচ্ছে নিশ্চয়ই আপনার সন্তানের সঙ্গে এই সম্পর্কে আছে। মানে কি স্যার? আমার সন্তানের সঙ্গে ডাক্তারের মৃত্যুর সম্পর্ক কি স্যার? আমি জানি রাত খুব সাধারণ ছেলে, সকাল থেকে অফিস করে আর রাতে বাসায় ফেরে। দেখুন, এটা আমাদের ধারণা কেবল, কিন্তু এমন হতে পারে যে আপনার সন্তানের অপারেশন চায় না, তাই সে অপারেশন করতে পারা 2জন ডাক্তারকেই করতে চেয়েছে। কিন্তু ভাগ্যক্রমে কক্সবাজারের ডাক্তার এখনও বেঁচে আছে, কিন্তু এখানের ডাক্তার মারা গেছে। হায় আল্লাহ, আমার সন্তানের এমন শত্রু কেন আসবে? কি ক্ষতি করেছে আমার ছেলে? আচ্ছা, আপনার সন্তান কিভাবে অ্যাক্সিডেন্ট করে সেটা কি জানেন? বৌমা আর রাহাত গত শুক্রবার বাইরে থেকে রিক্সা করে বাসায় ফিরছিল। হঠাৎ করে পিছন থেকে আসা একটা পিকআপ ওদের রিক্সা ধাক্কা মারে। ওসি সাহেব এবার মারিয়ার দিকে তাকিয়ে বলল, আপনাদের সঙ্গে তখন কি হয়েছিল আর কোন জায়গা অ্যাক্সিডেন্ট হয়েছিল? মারিয়া বলল, আমরা দুজনে ফ্রিপোর্ট মোড়ে বে শপিং সেন্টার থেকে কিছু কেনাকাটা করে বন্দর টিলার দিকে যাচ্ছিলাম। বন্দর টিলার একটু আগে বড় মসজিদের সামনে যেতেই হঠাৎ করে একটা পিকআপ আমাদের পিছনে ধাক্কা মারে। বুঝলাম। তারপর এখন তো ফ্লাইওভার নির্মাণ কাজ চলে, তাই রাস্তার খুব খারাপ অবস্থা। রিকশার ধাক্কার জন্য আমি আগে থেকে 2 হাতে রিকশার রোড ও সিট ধরে বসেছিলাম। আমার স্বামীর হাতে শপিং করার ব্যাগগুলো ছিল, তাই ও তখন ধাক্কা সামলাতে পারে নাই। পিছনের ধাক্কায় একদম ছিটকে গিয়ে রাস্তায় পড়লো, আর আমি রিকশার সঙ্গে রাস্তায় উল্টে পড়ে গেলাম। বুঝতে পারছি মিস্টার সাজু সাহেবের ধারণা মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে, কারণ এটা হতে পারে কোনো পরিকল্পনা করে ধাক্কা। তখনই হয়তো আপনার স্বামীকে বা আপনাদের দুজনকেই করতে চেয়েছে, কিন্তু আপনি বা আপনার স্বামী দুজনেই বেঁচে গেছেন, তাই এখন হয়তো আপনার স্বামীর অপারেশন বন্ধ করার চেষ্টা চলছে। কিন্তু স্যার, তাহলে আমি কেন বাদ যাব? কই, আমার ওপর তো আক্রমণ হচ্ছে না। দেখুন, এখনও কিছু পরিষ্কার করে বলা সম্ভব হচ্ছে না। আমরা আপাতত আপনার স্বামী যেই অফিসে চাকরি করতেন সেখানে যাব, তারপর সেখানে গিয়ে কিছু অনুসন্ধানের চেষ্টা করব। এমন সময় পুলিশের মধ্যে থেকে একটা পুলিশ বলে উঠল, স্যার, আমি সাজু সাহেবকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করবা? এবার সে আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি সাজু ভাই নামে পরিচিত? মানে বিভিন্ন রহস্য বের করার কারণে আপনার মোটামুটি অভিজ্ঞতা আছে, তাই না? আমি বললাম, হ্যাঁ, আমি সাজু ভাই নামের বেশি
পরিচিত রহস্য নিয়ে দৌড়াদৌড়ি করতে আমার মেলা ভালো লাগে। দেখছেন স্যার, আমার ধারণা একদম সঠিক। আমি তখন থেকেই ভাবছি যে সাজু নামটা খুবই চেনা চেনা লাগে। ওসি সাহেব বলল, মিস্টার সাজু ওরফে সাজু ভাই, আপনি তাহলে গোয়েন্দা? সেই জন্যই হবার সঙ্গে সঙ্গে রোগী রেখে রহস্যের পিছনে ছুটতে আরম্ভ করেছেন, তাই না? অনেকটা সেরকমই স্যার। তাহলে আমি ও সাজু ভাই বলে ডাকবো। আচ্ছা, আপনার সন্দেহ কিন্তু মোটামুটি কাজে দিচ্ছে। তবে এখন আপনি কি আমাদের সঙ্গে অফিসে যাবেন? না স্যার, আমি এখন বাসায় যাব, তারপর সম্পূর্ণ ঘটনা আমার নোটবুকে লিখব। কেন কেন স্যার, আমার একটু সমস্যা আছে। আমি ইদানিং চলমান ঘটনা বড্ড ভুলে যাচ্ছি। এখনকার ঘটনা দেখা গেল কালকে বা পরশু অনেক কিছুই আমি মনে করতে পারবো না। তখন আবার নোটবুক পড়ে নেব শুরু থেকে, আর সব কিছু জেনে কাজ করব। আপনার তো যথেষ্ট বুদ্ধি, সামান্য একটু রাখতে হয় স্যার। পুলিশের টিম ৬-৭ জন হাসপাতালে রইল, আর বাকি সবাই ওসি সাহেবের সঙ্গে বের হয়ে গেল। ওসি সাহেব তার নিজের নাম্বার আমাকে দিয়ে গেল, আর আমিও তার নাম্বার রাখলাম। রাহাত সাহেবকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়ে গেছে। একটু পরে অপারেশন শুরু হবে। পুলিশ এখন অপারেশন থিয়েটারের চারদিকে গভীর মনোযোগ দিয়ে পাহারা দিচ্ছে। ওসি সাহেব হুকুম করে গেছেন, নতুন করে যেন কোনোভাবে আক্রমণ করতে না পারে। অপারেশন শুরু হবার সঙ্গে সঙ্গে আমি মারিয়ার কাছে বিদায় নিয়ে বের হলাম, কারণ আজকের এই সম্পূর্ণ ঘটনা তাড়াতাড়ি লিপিবদ্ধ না করলে রহস্যের উন্মোচন করতে কষ্ট হবে। অনেক কিছুই আছে যেগুলো আমি সন্দেহ করে রাখি, কিন্তু সেই কথা কাউকে বলি না। তাই সেগুলো ভুলে গেলে তো বিপদের শেষ নেই। কি আর করা, এতক্ষণ ধরে সাজু ভাইয়ের লেখা নোটবুক খুব মনোযোগ দিয়ে পড়ছিল সাজু ভাইয়ের বন্ধু রকি। সবটুকু পড়ে সে মন খারাপ করে বসে রইল। বাথরুম থেকে গোসল করে বের হয়ে সাজু ভাই দেখল যে রকি মুখ গম্ভীর করে বিছানায় বসে আছে। সাজু ভাই তখন আশ্চর্য হয়ে রকির কাছে প্রশ্ন করলো, মুখ এমন কেন তোর? তুই তোর প্রাক্তন স্ত্রীর স্বামীকে রক্ত দেবার জন্য চট্টগ্রামে আসছোস, আগে বলিসনি কেন? তার মানে তুই আমার নোটবুক পড়ছিস? কেন, নিষেধ আছে নাকি? না না, নিষেধ করব কেন? কিন্তু তোদের বলি নাই, কারণ নিজের কাছে খারাপ লাগবে। তো তুই এতটা মহান কেন সাজু, যার সঙ্গে তোর ডিভোর্স হয়ে গেছে, তার বর্তমান স্বামীর জন্য রক্ত দেওয়ার জন্য নাচতে নাচতে আসছোস? এখন বাদ দে রকি। আশা, সজীব আগে অফিস থেকে আসুক, আর তারপর তোর ব্যবস্থা হবে। ঠিক আছে, তাই হবে। এখন কি করবি? রাহাত সাহেবকে চেষ্টা ও ডাক্তারের রহস্য যেহেতু মাথার মধ্যে, তাই সেটা তো বের করতে হবে। হ্যাঁ, সন্দেহের তালিকায় কে আছে সেটা পরে বলবো, কিন্তু সজীব আসার সঙ্গে সঙ্গে তুই আর আমি কক্সবাজার যাব। কেন কেন? ও আচ্ছা, লামিয়ার খোঁজে। তুই তো আগে রহস্যের গন্ধ পেলে পৃথিবীর সব কিছু ভুল যেতি, কারণ রহস্যই প্রধান লক্ষ্য। কিন্তু এখন রহস্য বাদ দিয়ে হঠাৎ লামিয়ার পিছনে যাচ্ছ কেন বন্ধু? কুসকুস হোতা হে। দরজার সামনে দাঁড়িয়ে সজীব শুনে বলল, রকিরে, তোর বন্ধু তো লামিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আহারে আহারে সাজু ভাই এখন কারো প্রেমে পড়ে গেল রে। রকি বলল, এই তো সজীব এসে গেছে। বা অসাধারণ। সাজু ভাই বললেন, তোরা প্লিজ বন্ধ কর তো, আমি কক্সবাজার ডাক্তারের রহস্য বের করার জন্য যাচ্ছি। মানে? সাজু ভাই বলল, দুজনেই শোন। আজকে যে ডাক্তার হয়েছে তার একজন পার্সোনাল সেক্রেটারি ছিল। তিনি সবসময় ডাক্তারের কক্ষে আর দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন, কিন্তু হঠাৎ করে গতকাল রাতে তিনি কক্সবাজার চলে গেছে। আজকে সকালে তাকে হাসপাতালে দেখা যায় নাই। বলিস কি? কিন্তু কেন? আমি ওই সেক্রেটারির সন্ধান করছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। পরে ওখানে একজন সিকিউরিটির কাছে জিজ্ঞেস করলাম, তিনি কিছু জানেন না। পরে তাকে দিয়ে ওই সেক্রেটারির কাছে কল দিয়ে কথা বলালাম, আর তখনই জানতে পারি যে তার কক্সবাজার চলে গেছে। আগে থেকে তার কোনো পরিকল্পনা ছিল না, কারণ হাসপাতালে কিংবা ডাক্তারের কাছে ছুটি নেন নাই। তাহলে কি কক্সবাজার হোটেলে আহত হওয়া ডাক্তারের ওপর সেই সেক্রেটারি হামলা করেছে?
সেটা জানার জন্য কক্সবাজার যেতে হবে। আলোচনা বন্ধ হয়ে গেল। রকি ও সাজু দুজনেই তৈরি হয়ে নিল। সজীব যেতে চাইল, কিন্তু সাজু ভাই বললেন তিনজনে একসঙ্গে গেলে কাজ হবে না সজীব, কারণ তিনজনে যদি বিপদে পড়ি তাহলে রক্ষা করবে কে? টাঙ্গাইলের সেই রুহির বান্ধবীদের কথা মনে আছে? সজীব বলল, হ্যাঁ আছে। তখন যদি তুই না যেতিস তাহলে কিন্তু রহস্যের উন্মোচন করতে কষ্ট হতো। সাজু ভাইয়ের মোবাইলে বেজে উঠল। বের করে দেখলো মারিয়া কল করেছে। হাসপাতাল থেকে এসে তার সঙ্গে কথা বলতে মনে ছিল না। আসলে নোটবুক লিখতে গিয়ে সব কিছু ভুলে গেছে। অপারেশন কেমন হয়েছে সেটাই জানা হলো না। হ্যালো মারিয়া। মারিয়া কিছু না বলে শুধু ফুপিয়ে কান্না করতে লাগলো, এবং তার পাশে অন্য কারো কান্নার শব্দ খুব জোরে শোনা যাচ্ছে। সাজু ভাই বলল, মারিয়া, রাজ সাহেব ঠিক আছে তো? অপারেশন সাকসেসফুল। ডাক্তার বলেছে রাত সম্পূর্ণ বিপদমুক্ত। তোমার কাছে জীবনের দ্বিতীয়বার ঋণী হয়ে গেলাম। জানি না কোনো দিন তোমার ঋণের শোধ করতে পারবো কি না, তবে কোনো দিন যদি কোনো দরকারে চুল পরিমাণ সহযোগিতায় আমার দরকার হয় তবে জানাবে কিন্তু। এক নিঃশ্বাসে কথাগুলো বলল মারিয়া। সাজুভাই বলল, আমি তোমার জন্য স্পেশাল কিছু করিনি, অন্য কোনো অপরিচিত মানুষের জন্য ঠিক এতটুকু করতাম, কিন্তু দ্বিতীয়বার ঋণী হলে কিভাবে? প্রথমবার বিয়ে করেও তুমি আমাকে রাহাতের কাছে ফিরিয়ে দিয়েছো, আর এখন দ্বিতীয়বার তার জীবন বাঁচিয়ে ফিরিয়ে দিলে। জীবন বাঁচানোর মালিক আল্লাহ। আচ্ছা তুমি হাসপাতালে থাকো, আমি একটু পরে বের হব। কক্সবাজার যাচ্ছি, তাই যাবার সময় তোমার সঙ্গে দেখা করে যাব। আচ্ছা তোমার আশেপাশে কেউ কি কান্না করছে নাকি? হ্যাঁ, একটা মহিলা কান্না করছে। হাসপাতালে সবারই তো আপনজন অসুস্থ, কিন্তু হঠাৎ করেই কক্সবাজার কেন যাও? ডাক্তারের মৃত্যুর ঘটনা নিয়ে একটু তদারকি দায়িত্ব নিতে চাই। সেখানে গিয়ে হোটেলের কিছু পর্যবেক্ষণ করব। তাছাড়া যিনি মারা গেছে তার সেক্রেটারির সঙ্গে দেখা করতে হবে। তোমরা কিন্তু সাবধানে থাকবে, কারণ সত্যি সত্যি যদি মূল টার্গেট রাহাত সাহেব আর তুমি হও তাহলে তো আবারও আক্রমণ হবে। আমাদের কেবিনের সামনেও হাসপাতালের মধ্যে পুলিশ পাহারাই আছে। আল্লাহর রহমতে আমাদের কিছু হবে না, কিন্তু আমি তোমার জন্য খুব টেনশনে আছি সাজু। কেন? আমি তোমাকে চট্টগ্রামে ডেকে এনেছি। এখন আমার চট্টগ্রামে এসে তুমি যদি এখন বিষয় জড়িয়ে যাও, তারপর যদি ডাক্তারের মতো তোমার উপর কোনো হামলা হয়, তাহলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি তো এগুলো নিয়ে কাজ করি, আমার তো এসব করতে ভালো লাগে মারিয়া। আমাকে নিয়ে টেনশন না করে তুমি বরং রাহাত সাহেবের ভালো যত্ন করো। সাবধানে থেকো সাজু। আচ্ছা আমি আসতেছি হাসপাতালে। ঠিক আছে। রকি আর সাজু ভাই দুজনেই ব্যাগ গুছিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে গেল। সজীব তাদের সিএনজিতে উঠিয়ে দিতে এসেছে। অনলাইন থেকে সাজু বাইক টিকিট সংগ্রহ করেছে। জিসি মোড় থেকে গাড়ি ছাড়বে রাত 9টায়। সিএনজিতে ওঠার সময় সাজু বলল, কিরে সজীব, রুহির খবর কি? কোনো কিছু তো জানতে পারি নাই। চলছে মোটামুটি। কথা হয়তো রাস্তা পরিষ্কার নাকি ধোঁয়াশা? মোটামুটি পরিষ্কার, তবুও টুকটাক ঝামেলা। এখন কোথায় থাকে ওরা? রুহির বড় মামার সঙ্গে পাবনায় ঈশ্বরদী স্টেশনে থাকে তারা। রেল স্টেশন। সাজু ভাই কিছু বলতে চাইল, কিন্তু সিএনজি দাঁড় করিয়ে এইসব আলোচনা করা ঠিক নয়, তাই পরে এসব নিয়ে কথা হবে বলে বিদায় নিল। সিএনজি তাদের নিয়ে এক্সেস রোড দিয়ে আগ্রাবাদ শিশু হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছে। হাসপাতালে ঢুকে সিঁড়িতে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা হয়ে গেল। আর সাজু সাহেব, কী অবস্থা? আপনার রোগী তো বিপদ মুক্তি। জি শুনেছি, বাইরে থেকে ডাক্তার এনে চিকিৎসা করানোর জন্য মেলা ধন্যবাদ। কী যে বলেন, হাসপাতাল পরিচালনা করি তাই ওটা আমার দায়িত্ব। ধন্যবাদ দেবেন না। আমি একটু হাওয়া ডাক্তারের কেবিন থেকে ঘুরে আসতে চাই। ওটা অবশ্য ওসি সাহেব বন্ধ করতে বলেছেন, তবে আপনি যেহেতু চাচ্ছেন তাহলে চলুন। আবারও মেলা মেলা ধন্যবাদ। কেবিনে ঢুকে সাজু ভাই অনেকক্ষণ ধরে চারিদিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। মাঝে মাঝে পরিচালকের দিয়ে আর চোখে তাকাচ্ছে। লোকটার আচরণ কেমন স্বাভাবিক মনে হচ্ছে না।
তার উপর নজর রাখতে হবে। যেহেতু হাসপাতালের মধ্যে হয়ে গেছে সেহেতু ভেতরে কারো নিশ্চয়ই যোগাযোগ থাকা স্বাভাবিক ব্যাপার। 20 মিনিটের মধ্যে পর্যবেক্ষণ শেষ করে সাজু ভাই, রকি ও পরিচালক কেবিন থেকে বের হয়ে গেল। সাজু ভাই বললেন, যিনি হয়েছে তার নাম কি? জাফর চৌধুরী। হ্যাঁ। আর আপনার নাম? এনামুল হাসান। জি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, পরে আবার আপনার সঙ্গে দেখা হবে। রাহাত সাহেবের বেডের উপর চুপচাপ বসে আছে মারিয়া। সাজু ভাইকে দেখেই একটা শুকনো হাসির ঝলক বের হয়ে গেল। মারিয়া শ্বশুর শাশুড়ি তারা দুজনেই বাসায় গেছেন। অপারেশন হবার পর সামান্য নিশ্চিত হয়েছে সবাই, কিন্তু বিষয় নিয়ে আবারও তারা চিন্তিত, কারণ যদি আবারও আক্রমণ করে। সাজু ভাই বললেন, এখন কেমন আছে? হ্যাঁ ভালো, জ্ঞান ফিরেছে। আপাতত মনে হয় কথা বলতে পারবে না, তাই কিছু জিজ্ঞেস করতে চাই না। তুমি তাকে দ্রুত সুস্থ করার চেষ্টা করো, তারপর দেখি কি করা যায়। আমাদের জন্য তো 24 ঘন্টা পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু তুমি নিজের খেয়াল রেখো। তোমার হাতে কনুইয়ে তো বেশ কেটেছে। হ্যাঁ, রাতের অ্যাক্সিডেন্টের সময় যখন রিকশার মধ্যে থেকে পড়ে গেছিলাম তখন কেটেছিল। হাসপাতালে তো আসো, নার্সদের কাছ থেকে একটু ব্যান্ডেজ বা মলম নিয়ে নিও। আমার জন্য এত চিন্তা। সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। সাজু, আচ্ছা ঠিক আছে, বের হচ্ছি, কারণ রাস্তায় জ্যাম, তাই জিসি মোড় যেতে সময় লাগবে। সাবধানে থেকো। তাদের দুইজনের শেষের কথাগুলো এক সময়ের স্বামী স্ত্রী সম্পর্কের একটা টান বের করে দিল। সেটা হয়তো অসুস্থ রাহাত সাহেব বুঝতে পারে নাই, কিন্তু রকি ঠিকই বুঝতে পেরেছে। সাজু ভাই, রকি কেবিন থেকে বের হবার সময় কেউ একজন ওদের দরজার সামনে থেকে দ্রুত ওদিকে সরে গেল। সাজু ভাই তাড়াতাড়ি বের হয়ে দেখলো পুরো বারান্দা ফাঁকা। গেল কোথায়? আর লোকটা কি সাজু ভাইকে ফলো করছে নাকি? কে হতে পারে সে? বৈদ্যুতিক বাতির আলোয় বারান্দার বাইরে আর তেমন কিছু দেখা যাচ্ছে না, শুধু দুজন পুলিশ দাঁড়িয়ে আছে। তাহলে কি ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান তাদের দিকে লক্ষ্য রাখছেন? পুলিশের কাছে কিছু জিজ্ঞেস করা ঠিক নয়, তাই বাদ দিল। হাসপাতাল থেকে বের হয়ে সাজু ভাই ও রকি দুজনেই সিএনজি নিয়ে জিসি মোড়ে গিয়ে বাসের জন্য অপেক্ষা করতে লাগলো। নির্দিষ্ট সময়ে বাস ছাড়লো পৃথিবীর দীর্ঘ সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। রওনা দিয়েছে বাতাসের প্রতিটি মানুষ। চকরিয়া উপজেলা একটু আগে যখন বাস পৌঁছে গেল তখন বাসের প্রায় সকল যাত্রী ঘুমে কাতর। সাজু ভাই তখন রকিকে দেখে বলল, চল আমরা নেমে যাব। রকি অবাক হয়ে গেল, কিন্তু প্রশ্ন করে নাই, কারণ সে জানে সাজু ভাই কারণ ছাড়া কোনো কাজ করবে না। তাছাড়া কারণ জিজ্ঞেস করে সময় নষ্ট না করে পরে জিজ্ঞেস করা যাবে। সাজু ভাই বাসের সুপারভাইজারকে বলল, ভাই আমরা এখানে নামবো। সে বলল, কেন ভাই? আসলে ভাই জরুরি একটা কাজে আবার এখান চট্টগ্রামে ফিরতে হবে। ভেবেছিলাম কক্সবাজার গিয়ে ঘুরবো, কিন্তু চাকরি করলে যা হয়। ও আচ্ছা ওস্তাদ, গাড়ি স্লো করেন। সাজু ভাই গাড়ি থেকে নামার সময় ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, দয়া করে সাবধানে যাবেন আপনারা, আর গাড়ির স্পিড কমিয়ে দেন যাতে যে কোনো সমস্যা হলে দ্রুত নিয়ন্ত্রণ করতে পারেন। একথা বলে তারা দুজনে গাড়ি থেকে নামলো। শ্যামলী পরিবহনের গাড়ি শ্যামল ব্যাগে রাস্তা দিয়ে এগিয়ে গেল। রকি বলল, চট্টগ্রামে কিসের কাজ? মিথ্যা বলেছি, আমরা কক্সবাজার যাব ঠিকই, কিন্তু অন্য বাসে। কেন? পরে বলবো, এখন অপেক্ষা করে কক্সবাজার যাবার অন্য গাড়ির সিগন্যাল দিতে হবে। প্রায় 25 মিনিট পরে সদিয়া পরিবহনের একটা বাস তাদের সিগন্যালে থামলো। দুজনেই বাসে উঠে বসলো। যদিও এভাবে যাত্রী উঠানো ঠিক না, কিন্তু এটা হচ্ছে সুপারভাইজার ও ড্রাইভার সাহেবের বাড়তি ইনকাম। একদম পিছনের সিটে গিয়ে তারা বসলো এবং চোখ বন্ধ করে রাখলো। ঈদগাহ পার হবার সামান্য পরে গাড়ির জ্যাম আটকে গেল। সাজু ভাই ও রকি তখন অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর সাজু ভাই সামনের দিকে এসে ড্রাইভারকে জিজ্ঞেস করলো, ভাই কিসের জ্যাম?
ড্রাইভার বলল, শুনেছি সামনে নাকি শ্যামলী পরিবহনের একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। এখন রাস্তা ব্লক, তাই গাড়ি যেতে সমস্যা হচ্ছে। চিন্তা করবেন না, আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। সাজুভাই ও রকি আবারও বাস থেকে নেমে গেল। সামনে হাঁটতে হাঁটতে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির সামনে গিয়ে রকির চোখ বড় বড় হয়ে গেল। সে শুধু বলল, সাজু, এটা তো ওই গাড়ি যেটাতে আমরা উঠেছিলাম। কিন্তু সাজুভাই তখন মোবাইল বের করে কাউকে কল করতে ব্যস্ত। হাসপাতালে হওয়া ডাক্তার জাফর চৌধুরীর সেক্রেটারির নাম্বার সাজুভাই আগেই সংগ্রহ করে রেখেছিল। সেই নাম্বারে কল দিল বারবার। চতুর্থবারে রিং হতে রিসিভ করলো। সাজুভাই বললেন, তুমি কি ডাক্তার জাফর চৌধুরীর সেক্রেটারি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি সাজু ভাই। তুমি এখন কোথায়? আমি তো চট্টগ্রামে। কিন্তু কোন সাজু ভাই? আমি তো চিনতে পারছি না। তোমার ডাক্তার স্যার বিষয় আমি একটু খোঁজ করছি। আজকে সন্ধ্যা থেকে তোমার উপর বিপদের সম্ভাবনা ছিল এবং এখনও আছে। দরজা জানালা বন্ধ করে তুমি বাড়ির মধ্যে থাকবে। আমি এখনই ওসি সাহেবকে পাঠাচ্ছি। বিশ্বাস করুন স্যার, আমার কোনো দোষ নাই। আচ্ছা, তুমি একটা সত্যি কথা বলবে কি স্যার? তুমি গতকাল রাতে চট্টগ্রাম থেকে কক্সবাজার কেন গেলে? চুপ করে থেকো না। তোমার সত্যি কথা বলতে হবে, না হলে বিপদের শেষ নাই। আমাকে একটা লোক টাকার লোভ দেখিয়ে বলেছিল যে আমি যদি কালকে রাতে কক্সবাজার যাই তাহলে সে আমাকে 50,000 টাকা দেবে। আমি কিছুক্ষণ ভেবে রাজি হলাম। আমার খুব অন্যায় হয়ে গেছে, এদিকে স্যার হয়ে গেল। বিশ্বাস করুন, আমি কিছু জানি না। টাকা আছে তোমার কাছে? হ্যাঁ। কে দিয়েছে? আমি তাকে চিনি না। আমি কালকে দুপুরের পরে তোমার সঙ্গে দেখা করব, আর ততক্ষণে তুমি ওসি সাহেবের সঙ্গে থাকবে। আমি এখনই তাকে তোমার কাছে যেতে বলে দিচ্ছি। স্যার, আমি নির্দোষ, তবুও পুলিশ কেন? তুমি বুঝবা না। রাখলাম, জ্যাম শেষ হয়ে গেছে। তারা আবারও কক্সবাজার যেতে লাগলো। ওসি সাহেবের কাছে কল দিয়ে বলা হয়েছে, কিন্তু ভাব বোঝা যাচ্ছে তিনি সকাল হবার আগে হয়তো যাবেন না। রকি বলল, সাজু, তুই কি জানতিস যে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না? তবে ধারণা ছিল বা সন্দেহ? কিভাবে? হাসপাতালে রাহাত সাহেবের কেবিন থেকে বের হয়ে কাউকে যেন সরতে দেখলাম। তখনই মনে হচ্ছিল কেউ অনুসরণ করে। ভাবলাম যে সে যদি আমাকে ফলো করে বাসের মধ্যে কোন ধরনের গন্ডগোল করে তাহলে তো বিপদ। সেজন্যই তো ড্রাইভারকে সাবধানে যেতে বললাম রে রকি। দুজনেই চুপচাপ। বাস যখন কক্সবাজার গিয়ে পৌঁছালো তখন সকাল হয়ে গেছে। জ্যামে আটকা পড়ে অনেকটা দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি একটা হোটেলে যেতে হবে। আগে একবার যে হোটেলে থেকেছিল সাজু সেই হোটেলে গেল। রকি পিছনে পিছনে হাঁটছে। সাজু ভাই ভেতরে গিয়ে রিসিপশনের রুমের বিষয় নিয়ে কথা বলছে। লোকটা তাকে আগের বার মনে রেখেছে, তাই 10 মিনিটের মতো কথা হলো। কিন্তু তারপর রকি পিছনে তাকিয়ে দেখে রকি নেই। আশ্চর্য, সে গেল কোন জায়গা? চারিদিকে তাকিয়ে না পেয়ে সাজু ভাই মোবাইল বের করে দেখে সাজুর নাম্বার থেকে 4বার কল এসেছে, কিন্তু সে রিসিভ করতে পারে নাই। মাত্র 10 মিনিটের মধ্যে কি হয়ে গেল? আবার কল করেছে। ঘটনা কি? সাজু ভাই কল ব্যাক করলো, কিন্তু নাম্বার বন্ধ। সাজুর মনটা খারাপ হয়ে গেল, আবার ভয়ও পাচ্ছে। তাহলে কি রকি নিজের উপর রাগ হচ্ছে? পকেটে মোবাইল বাজলো, কিন্তু সে টের পেল না। কপাল, এমন সময় মোবাইল বেজে উঠল, কিন্তু রকির কল নয়, ওসি সাহেব কল করেছে। হ্যালো স্যার। সাজু সাহেব, সর্বনাশ হয়ে গেছে। মানে ডাক্তার জাফর চৌধুরী সেক্রেটারিকে করে পালিয়েছে বলেই কি আপনি রাতে আসেননি? আর তার মোবাইলটা একটু চেক করে নিজের কাছে রাখুন তো। আমি রাতে আসতে পারি নাই, কিন্তু সকালে উঠে চলে এসেছি। তবে তাকে রাতেই করা হয়েছে। সাজু ভাই মোবাইল কেটে দিয়ে দিক বেদিক শূন্য হয়ে গেল। এদিকে রকির সন্ধান নেই, ওদিকে সেই সেক্রেটারি হয়েছে। তাহলে কি কক্সবাজারের আসার পথে তাদের উপর নজর আছে? এখনও কথা ভাবতে গিয়ে বুকটা দগ দগ
করে উঠে সাজু ভাইয়ের সত্যি সত্যি যদি বিপদের মুখে পড়ে তাহলে তো নিজেকে ক্ষমা করতে পারবে না। সে নিজেই তাকে সঙ্গে নিয়ে এসেছে, তাই এখন তো সব কিছু তার নজর রাখা উচিত ছিল। হোটেলের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে মাথা ঠান্ডা করলো। বাস থেকে নামার পর কে কে তাদের দেখেছে সেটা মনে করতে চেষ্টা করছে সাজু ভাই। হোটেলের রিসেপশনের লোকটা তার পিছনে এসে বলল, কোনো সমস্যা ভাই? আমার সঙ্গে আমার বন্ধু ছিল, কিন্তু এখন তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি এমনিতেই একটা সমস্যার সমাধান করতে ঘুরছি, তাই আমার পদে পদে বিপদ। তাহলে তো সমস্যা মনে হচ্ছে। আচ্ছা, আপনি কি তার নাম্বারে কল দিয়েছেন? রকি নিজে আমাকে কল করেছে, কিন্তু আমি তো রিসিভ করতে পারি নাই। এখন নাম্বার বন্ধ। খুব টেনশনের বিষয়। আচ্ছা, কক্সবাজারে গতকাল একটা হোটেলে একজন ডাক্তারের ওপর আক্রমণ হয়েছে। ভাই, আপনি কি সেই হোটেলের লোকেশান বলবেন প্লিজ? এখান থেকে 10 মিনিটের মতো হোটেলে, আপনি সেই হোটেলে যেতে পারবেন। হোটেল রুমিলা। আমি একটু সেখানে যেতে চাই, কিন্তু আপনার বন্ধু নিখোঁজ। এদিকে আপনার সারা রাত জার্নি করে ক্লান্ত। যদি বিশ্রাম করতেন তাহলে কিন্তু খুব ভালো হতো। আর আপনার বন্ধু ফিরে আসবে বলে মনে হচ্ছে। আমার মনের কথা সবসময় মিলে যায় সাজু ভাই। কিছু একটা বলবে ঠিক তখনই অদূরে রকিকে আসতে দেখা গেল। সাজু ভাই দ্রুত রকির কাছে এগিয়ে গিয়ে বলল, তুই ঠিক আছিস রকি? হ্যাঁ। কেন, কি হয়েছে? আরে তোকে কল দিলাম, তুই রিসিভ করলি না কেন? দেখতে পাইনি, কিন্তু যখন দেখেছি তখন তো তোকে পাচ্ছি না। কল দিলাম, নাম্বার বন্ধ। কোথায় গিয়েছিলি? আর নাম্বার বন্ধ কেন? মোবাইলে মাত্র 2% চার্জ ছিল, তাই কল দেওয়ার পরে বন্ধ হয়ে গেছে। সারা রাত বাসের মধ্যে না ঘুমিয়ে মোবাইলে শুধু অনলাইনে গেমস খেলবি, তাহলে কোনো দিন চার্জ শেষ হবে না। রাগিস কেন ভাই? কই ছিলি তুই? একজনকে ফলো করতে করতে একদম তার সঙ্গে অনেক দূরে চলে গেলাম। কার পেছনে? আগে রুমে গিয়ে মোবাইলে চার্জে দেব, তারপর বাথরুমে যাব, তারপর বিষয়টা নিয়ে কথা বলবো। অনিচ্ছা সত্ত্বেও সাজু ভাই কৌতূহল দমন করে রকিকে নিয়ে রুমে গেল। তারপর ফ্রেশ হয়ে রকির কাছে জিজ্ঞেস করলো, এবার বল দোস্ত, তুই যখন গেট দিয়ে ঢুকেছিলি তখন হঠাৎ করে রাস্তায় 3টা মেয়ে একসঙ্গে হাঁটতে দেখি। খুব পরিচিত মনে হচ্ছিল বলে আরেকটু নিকটে সরে গেলাম। তারপর কিছুক্ষণ পর বুঝতে পারছি ওটা টিকটকের সেই লামিয়া মুনতাহা, আর তার সঙ্গে তার 2 বান্ধবী, যারা প্রায় সময় লামিয়ার সঙ্গে ভিডিও করে। তুই জানিস আমি কতটা টেনশনের মধ্যে পড়ে গেছিলাম। সরি বন্ধু। আশা তৈরি হয়ে নে, এখনই নিচে গিয়ে নাস্তা করে ডাক্তার সাহেবের আক্রমণ হওয়া হোটেলে যাব এখনই। হ্যাঁ, কারণ বেশিক্ষণ সময় কক্সবাজারে থাকা হবে না রকি। চট্টগ্রামে কাজ আছে, আজকেই ফিরতে হবে। এখনও বলতে পারি না, কিন্তু হোটেলে গিয়ে সেখানে কিছু তথ্য নেব। সিসিটিভি ফুটেজ যদি থাকে তাহলে সেগুলো চেক করব। তারপর যদি প্রয়োজন মনে হয় তবে থাকবো, না হলে আজকেই চট্টগ্রামে ব্যাক করব। আমি আরও ভেবেছিলাম তোকে নিয়ে একটু হোটেল রুমিলায় যাব। কোন হোটেলে? হোটেল রুমিলা। আমি তো সেখানেই যাব, কারণ সেই হোটেলেই ডাক্তারের ওপর আক্রমণ হয়েছে। বলিস কি? কিন্তু লামিয়াও তার বান্ধবীরাও তো সেই হোটেলে আছে। আমি তাদের পিছনে পিছনে হোটেল পর্যন্ত গেছিলাম, তখন হোটেলের নাম লেখা দেখলাম। এত সকালে তারা বাইরে ছিল। হ্যাঁ। দেখতে কেমন? চেহারা দেখতে পারি নাই, সেই টিকটকের মতো বোরকা পরে হিজাব দিয়ে মুখ ঢাকা। তুই চিনলি কিভাবে তাদের? সেই বোরকা আর হিজাবের স্টাইল সব দেখে মোটামুটি নিশ্চিত। তাহলে আর দেরি না করে চুপচাপ রুমিলা যেতে হবে। চল তাড়াতাড়ি। নাস্তা করে একসাথে হাঁটতে লাগলো। সব কেমন আতঙ্কিত মনে হচ্ছে সাজু ভাইয়ের কাছে। বারবার মনে হচ্ছে তাকে কেউ গভীরভাবে চোখে চোখে রাখছে, কিন্তু আশেপাশে কাউকেই তার সন্দেহ হচ্ছে না। যখনই কাউকে সন্দেহ করতে যায় ঠিক তখনই সে গায়েব হয়ে যায়। হোটেলের সামনে আসতে রকি ব্যস্ত হয়ে সাজু ভাইকে বলল, দোস্ত, ওই যে লামিয়া। সাজু ভাই দেখলো সত্যি সত্যি পরিচিত চোখ জোড়া হিজাবের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আরও কিছু কাছে গিয়ে মাত্র 5-6 ফিট স্থান দূরত্ব রেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ।
লামিয়া এবং তার বান্ধবীরা অবাক হয়ে গেল। নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করে লামিয়া বলল, কিছু বলবেন? সাজু ভাই বলল, কোনো কিছু তো বলার জন্য অপেক্ষা করে আছি, সেগুলো শোনার কি সময় হবে তোমার? সরি, বুঝতে পারছি না। তোমার নাম লামিয়া মুনতাহা, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কে? তোমার নাম সাজু। সবাই সাজু ভাই হিসেবে চেনে আমাকে, কিন্তু আমার কাছে কি কত মাস ধরে তোমাকে টিকটকের মধ্যে দেখে আমি তোমাকে খুঁজছি, জানো? আজব তো, আমি কিভাবে জানবো? ও হ্যাঁ, তাই তো, তুমি কিভাবে জানবে? আর কিছু বলবেন মিস্টার সাজু ভাই? গানে গানে বলবো মানে কি? আচ্ছা বলেন শুনি। তোমার প্রেমে পড়েছি আমি, দোষ হলে ক্ষমা করে দিও। যদি নির্দোষ হই তবে ভালোবেসে আমায় আপন করে নিও। কি পাগলের কবলে পড়লাম রে বাবা! এমন করে আজব কর্মকাণ্ড আর কেউ করে নাই। হ্যাঁ, করে নাই এবং করবেও না, কারণ তোমার জন্য একজনই পাগলামি করবে, আর সেই হচ্ছে সাজু। অর্ফে গেছে। আমি তোমার প্রতিটি ভিডিও দেখি, সবসময় সুন্দর মন্তব্য করে তোমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, শুধু তোমার সন্ধান পাবো বলে। তো এখন তো পেয়েছেন, স্বাদ মিটেছে। যদি সারা জীবন একসঙ্গে থাকার জন্য হাতটা বাড়িয়ে দেই, গ্রহণ করবে? আশ্চর্য ব্যাপার, আপনাকে চিনি না, জানি না, আর হুট করে এসে 5 মিনিটের মধ্যে আপনি আমাকে সারা জীবন একসঙ্গে থাকার প্রস্তাব দেন। আচ্ছা সরি, তাহলে পরিচয় যখন হয়েছে তখন ঠিকই তোমার সঙ্গে বারবার দেখা হবে। আমরা একটা কাজের জন্য তোমাদের হোটেলে যাচ্ছি, কাজ শেষ করে আবারও তোমার সঙ্গে আমার দেখা হবে। আমাদের হোটেলে গতকাল একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তাই বাইরের কেউ এখন ভেতরে প্রবেশ করতে পারে না। কোনো সমস্যা নেই, কারণ আমি পারবো, কারণ সেই ঘটনার রহস্য বের করার জন্য মাঠে নেমেছি আমি, সাজু ভাই। ব্রকুসকে তাকিয়ে লামিয়া বলল, আপনি কি তাহলে গোয়েন্দা নাকি? পেশাগত নয় বা কোনো লাইসেন্সও নেই, কিন্তু শখের জন্য করি। এ পর্যন্ত 3-4টা মামলা ঠিক সমাধান করতে পেরেছি। বাহ, অসাধারণ! আমার কাছে অবশ্য গোয়েন্দা কাহিনী পড়তে ভালো লাগে, কিন্তু বাস্তবে কখনো কোনো গোয়েন্দার সঙ্গে কথা হয়নি। আচ্ছা, ভালো থেকো, আবার দেখা হবে। শেষ মুহূর্তে একটা ভাব নিয়ে লামিয়া সামনে থেকে চলে এলো সাজু ভাই ও রকি। লামিয়া মনে হয় কিছুটা অবাক হয়েছে। না না, অনেকটা অবাক হয়ে গেছে সে। তার এই জীবনে সে এভাবে কোনো ছেলেকে তার সঙ্গে কথা বলতে দেখেনি। দেখবে কিভাবে, কারণ সে বিগত 4 বছর ধরে কখনো মুখ খোলা রেখে বাইরে আসে না। চট্টগ্রামে ওসি সাহেবের কাছে কল দিয়ে তারপর কক্সবাজারে এক পুলিশের সাহায্য নিল সাজু ভাই। সেই দারোগার সঙ্গে হোটেলের মধ্যে প্রবেশ করে কিছুক্ষণ চতুর্দিকে হাঁটলো। তারপর তারা ঘটনাস্থলের রুমের মধ্যে গিয়ে দরজার সামনে বা কতটুকু দূরে সিসিটিভি ক্যামেরা আছে সেটা লক্ষ্য করলো। দারোগা বললেন, সাজু সাহেব, আমাদের কাছে সেই মুহূর্তেও ভিডিও ফুটেজে আছে। আমরা তো গতকালই দেখেছি। আপনি চাইলে এখানেই সেটা দেখতে পারেন। অবশ্য দেখতে চাই। সেখানে স্পষ্ট দেখা গেছে হোটেলের এক কর্মী তার দরজার সামনে দাঁড়িয়ে নক করে। তারপর ডাক্তার সাহেব দরজা খুলে দিলে কর্মী ভেতরে প্রবেশ করে। 2 মিনিট পরে কর্মী রুম থেকে বের হয়ে যায়, কিন্তু দরজা কেউ বন্ধ করতে আসে না। আর 5 মিনিট পরেই ডাক্তার সাহেবের স্ত্রী আহাজারি দরজার সামনে দেখা যায়, কিন্তু সেই কর্মী আকৃতি অনুযায়ী এই হোটেলে তেমন কেউ কাজ করে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এক কর্মীকে কেউ একজন মাথার পেছনে আঘাত করে পোশাক নিয়ে গেছে। সাজু ভাই বললেন, স্যার, তবুও আমি সেইটা দেখতে চাই, আর সেই আহত কর্মীর সঙ্গে আমি কথা বলতে চাই। ব্যবস্থা করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। খুব মনোযোগ দিয়ে ভিডিও ফুটেজ দেখলো সাজু ভাই। পরপর 3বার দেখে সে একটা নিঃশ্বাস ফেলে বলল, এত বুদ্ধি ছিল তার? দারোগা বললেন, ঠিক বুঝলাম না। দারোগা সাহেব, ভালো করে লক্ষ্য করে দেখুন, ওটা কোনো ছেলে নয়, ওটা একটা মেয়ে। পুরুষের পোশাক পরে, পুরুষ আকৃতি নিয়ে একটা মেয়ে ডাক্তারের কাছে গেছিল।
বলেন কি? হ্যাঁ স্যার, আজ আমার হাতে সময় তেমন নেই। আমি সেই আহত কর্মীর সঙ্গে কথা বলবো। আহত কর্মীকে জিজ্ঞেস করে যতটুকু জানা গেল তা হচ্ছে সে একটা রুমের মধ্যে তালা দেওয়ার জন্য এসেছিল, কিন্তু হঠাৎ করে কেউ একজন পিছন থেকে আঘাত করে। তারপর তার কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরেছে তখন তার চারিদিকে অনেক মানুষ এবং তার পোশাক পাশেই পড়ে আছে এবং সে পড়ে আছে সেই খালি রুমে যেটা সে তালা দিতে এসেছে। তার জ্ঞান ফেরার আগেই ডাক্তার সাহেবের ওপর আক্রমণ হয়েছে। সাজু ভাই রকিকে নিয়ে হোটেল থেকে বের হয়ে রাস্তায় নামলো। তারপর দুজনে হাঁটতে হাঁটতে তারা যে হোটেলে উঠেছে সেখানে গেল। রকি তখন বলল, আমরা কি চট্টগ্রামে যাচ্ছি? না রকি, কেন? একজন নয়, বরং দুবা তার বেশি। আর কক্সবাজারে এখনও বড় একটা অংশ আছে, সেটা খুঁজে বের করতে হবে। কিভাবে বুঝলি? শুধুমাত্র মারিয়ার স্বামী রাহাত সাহেবকে যদি করার টার্গেট থাকতো তাহলে তো ডাক্তারকে করার দরকার ছিল না। অসুস্থ মারিয়ার স্বামীকে করলেই বেশ হতো। তাহলে তাদের কোনো সম্পর্ক নেই? অবশ্যই আছে, কারণ রাহাত সাহেব এখানে খুব ভালো করে জড়িত আছে। কিভাবে? খুঁজতে হবে রকি, খুঁজতে হবে। শোন, বিকেলে আমি বের হব, তুই রুমের মধ্যে থাকবি। আমি না ফেরা পর্যন্ত তুই রুম থেকে বের হবি না। কেন রে? রাতে ফিরে সব কিছু বলবো। কিন্তু দুপুরের পরে আকাশে মেঘ জমতে দেখতে পাচ্ছে সাজু ভাই। আবহাওয়া কেমন একটু যেন পরিবর্তন হচ্ছে। তবু আসরের দিকে রুম থেকে বের হয়ে গেল সাজু ভাই, আর রুমের দরজা বাহির থেকে তালা দিয়ে বন্ধ করে গেল। রাস্তায় নেমে সে চা বিস্কুট বিক্রি করা পিচ্চি ছেলেটার কাছে কল দিল। তারপর সেই ছেলের বলা স্থানের উদ্দেশ্যে হাঁটতে লাগলো সাজু ভাই। সকালবেলা লামিয়ার সঙ্গে দেখা হবার পরেই সাজু ভাই ওই চা বিস্কুট বিক্রি করা পিচ্চিকে ডেকে বলেছিল যে সারাদিন ওই মেয়েটা ও তার বান্ধবী সবার দিকে নজর রাখতে হবে। 1000 টাকা দিয়ে তাকে পিছনে লাগানো হয়েছে। আর পিসি সেই সকাল থেকে লামিয়া যেখানে যায় সেখানে আশেপাশে গিয়ে চাচা, এই চা বলে ডাকে। সমুদ্রের পাড় থেকে অনেকটা দূরে এসে নির্জন স্থানে লামিয়াকে পাওয়া গেল। আকাশের অবস্থা ভালো না বলে সন্ধ্যা হবার আগেই এদিকটায় মানুষ একটু কম। পিসিকে ছুটি দিয়ে লামিয়ার সামনে গিয়ে দাঁড়ালো সাজু ভাই। লামিয়া বলল, আরে মিস্টার গোয়েন্দা যে, তা সারাদিন পরে খুঁজে বের করলেন আমাকে। আমি তোমার সঙ্গে একা কিছু কথা বলতে চাই। সময় হবে? কি কথা? আমার জীবনের কোনো গোপনীয় তথ্য নেই যেগুলো এই দুই বান্ধবী জানে না, তাই যা বলার তাদের সামনে বলেন, সমস্যা নেই। আমরা সবাই একই আত্মা। তোমাকে আমি অনেক খুঁজেছি, শুধু নিজের জীবনে জড়াতে চাই বলে। বিশ্বাস করো, এমনটা কখনো ভাবিনি কাউকে নিয়ে। আমি একটা মেয়ে বিয়ে করেছিলাম, কিন্তু সে তার পুরনো প্রেমিকের সঙ্গে চলে গেল। তবুও তেমন কষ্ট পাইনি। কিন্তু তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে ছিল খুব। আজও তোমার সম্পূর্ণ চেহারা দেখতে পারি নাই, কিন্তু তবুও ভালোবাসা তোমাকে। আপনি তো শুধু তো আমাদের ভিডিও দেখেছেন, কিন্তু আমাদের আসল পরিচয় জানেন। আপনি যদি জানতে তাহলে ভালোবাসা তো দূরের কথা, বরং ফিরেও তাকাতেন না। তাহলে বলো, তারপর বিবেচনা করি। দরকার নেই, ক্ষমা করবেন প্লিজ। তোমার জীবনে কেউ আছে, স্পেশাল কেউ নেই, কিন্তু তবু অনেক মানুষ জড়িয়ে আছে। তবু তোমাকে চাই। বললাম তো, আমার আসল পরিচয় পেলে খুব ঘৃণা করবেন আমাকে। একটুও ঘৃণা আসবে না, কথা দিচ্ছি। এতটা কনফিডেন্স? হ্যাঁ, নিজের উপর বিশ্বাস। যদি সত্যি পরিচয় পাবার পরে আপনার চোখে ঘৃণা দেখা যায় তাহলে কি করবেন? কোনো দিন সামনে আসবো না, আর তোমার টিকটক আইডি দিয়ে বের হয়ে যাব। লামিয়া তখন তার বান্ধবীদের সামনে যেতে বলে নিজে দাঁড়িয়ে রইল। সাজু ভাই বলল, বলো কি বলতে চাও? আমি কোনো দিন নিজের মুখ বের করে ভিডিও করি না। কেন জানেন? না তো, কারণ এই ভদ্র সমাজ আমাকে তাহলে চিনে ফেলবে। মানে সমাজে যত ভদ্রলোকের সারি আছে তাদের মধ্যে কিছু কিছু মুখোশধারী আছে। তারা রাতের আধারে নিভৃতে টাকার বিনিময়ে কিছু মেয়েদের কিনে নেয়। সারা রাত তাদের নীতি নিয়ে ফুর্তি করে
আর সকাল হলে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে ভদ্রতার মুখোশ পরে মিশে যায় ভদ্র সমাজে। আমি সেই মুখোশধারীর রাতের টাকার কেনা পণ্য। তারা যেন দিনের বেলা অনলাইনে আমাদের মুখ চিনতে না পারে, তাই মুখ ঢাকা থাকে। আমিও তাদের মতো মুখোশ পরে চলাচল করি। কেউ জানে না রাতের আধারে আমাকে নিয়ে কত পুরুষ মেতে উঠে আনন্দে। একটানা কথাগুলো বলে সাজু ভাইয়ের দিকে মুখ তুলে তাকিয়ে রইল লামিয়া। সাজু ভাই তখন যেন হারিয়ে গেল ভিন্ন জগতের মধ্যে। তারপর অনেক কষ্টে বলল, তার মানে তুমি পতিতা করো? হ্যাঁ, আপনার চোখে অজস্র ঘৃণা দেখতে পাচ্ছি, তাই আশা করি আপনার কথা রাখবেন। আপনি ভালো থাকবেন সব সময়। আর যদি কখনো কোনো সময় রাতের আধারে দরকার হয় তাহলে ডেকে নেবেন। টাকার রেট একটু বেশি। তুমি কি সকল পেশার মানুষের সঙ্গে থাকো? হ্যাঁ, ব্যবসায়ী থেকে শুরু করে ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, প্রফেসর বলো, পুলিশ বলো, আর যত মানুষ বলো, ডাক্তারের সঙ্গেও যোগাযোগ হতেই পারে। হা 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 হাসি। লামিয়া চলে গেল একা একা মন খারাপ করে। যেন নিজেকে অবিশ্বাস হচ্ছে সাজু ভাইয়ের। সে কি সত্যি ভাবছে নাকি ভুল? মাগরিবের আজান দিয়েছে আগেই। চারিদিকে কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। হঠাৎ করে একটা মাইক্রো এসে থামলো তার পাশে। হঠাৎ করে 4-5 জন লোক কালো মুখোশ পরে বেরিয়ে গেল, তাদের হাতে বড় লাঠি জাতীয় কিছু। সাজু ভাই কিছু বলার আগেই তারা ঘিরে ধরল। একজন তাকে হাত ধরে পিছনে মুড়ে রাখলো, আর আরেকজন একটা কাপড় দিয়ে মুখ চেপে ধরেছে। বাকি 2জন হাতের লাঠি দিয়ে ক্রমাগত আঘাত করে যাচ্ছে। প্রচুর ব্যথায় চিৎকার করতে গিয়েও চিৎকার দিতে পারল না। তীব্র কষ্টগুলো তখন চোখের পানি দিয়ে বের হতে লাগলো। একসময় থমকে গেল লাঠি চার্জ। ততক্ষণে বালুতে লুটিয়ে পড়েছে সাজু ভাইয়ের শরীর। মাথা ফেটে রক্ত বের হয়ে গেল। জ্ঞান হারাবার আগে সাজু ভাই শুধু একবার মুখ দিয়ে উচ্চারণ করেছে, রকি। যারা আক্রমণ করতে এসেছে তারা তাদের কাজ করে চলে গেল। সাজু ভাইয়ের অচেতন শরীরটা বালুতে পড়ে রইল। রাত বেড়ে গিয়েছে, কিন্তু সাজুর কোনো খোঁজ নাই বলে রকির টেনশন হচ্ছে। কিন্তু রুমের দরজা তো বন্ধ, তাহলে কি করবে? বারবার কল দিয়ে যখন সাজুর নাম্বার রিসিভ হচ্ছে না, তখন রাত 10টার দিকে রকি হোটেলের রুমের মধ্যে একটা স্লিপে নাম্বার পেয়ে সেই নাম্বারে কল দিল। হোটেলের ম্যানেজার নিয়ে যে রুমের ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দিল। কিন্তু সাজু ভাইয়ের খবর কেউ জানে না। সেই রাতেই পুলিশের কাছে খবর দিয়ে কয়েকটা গাড়ি নিয়ে সাজু ভাইয়ের সন্ধান করা হলো, কিন্তু কোথাও কেউ নেই। রাত প্রায় 2টার দিকে রকি এবং পুলিশ মিলে সাজু ভাইয়ের সেই আক্রমণ করার স্থানে এলো। একটা ঘড়ির ওপর লাইটের আলো পড়তেই সেখানে তারা গাড়ি ব্রেক করলো। গাড়ি থেকে নেমে রকি সেই ঘড়ি হাতে নিয়ে যেন অবাক হয়ে গেল, কারণ ঘড়িটা সাজু ভাইয়ের। তারপর সেখানে ভালো করে অনুসন্ধান করে কিছু রক্তের ফোঁটা এবং ধস্তাধস্তি চিহ্ন পেল, কিন্তু আশেপাশে কোথাও সাজুকে পাওয়া গেল না। ক্লান্ত ও হতাশা নিয়ে হোটেলে ফিরে গেল রকি। হোটেলে বসে রকি যখন কল করেছে তখন সাজুর নাম্বার খোলা ছিল, কিন্তু তারপর বন্ধ। চট্টগ্রামে সজীবের কাছে কল দিয়ে কান্না করতে করতে সাজুর নিখোঁজের খবর দিল। সজীব সেই সময়ে রওনা দিতে চাইল, কিন্তু রকি সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেছে। সাজুর যখন জ্ঞান ফিরেছে তখন সে একটু সাদা দবদবে বিছানায় কম্বল জড়িয়ে শুয়ে আছে। কিন্তু কে তাকে এখানে নিয়ে এসেছে? মাথায় আর হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে দিয়েছে। রুমটা দেখে অনুমান করা যায় যে এটাও একটা হোটেল রুম। নড়তে গিয়ে মাথা ভারী হয়ে গেল। রুমের মধ্যে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু বাথরুমে পানির শব্দ হচ্ছে। সাজু ভাই তখন আস্তে আস্তে উঠে বসে খাটের সঙ্গে একটা বালিশ দিয়ে পিঠ এলিয়ে হেলান দিয়ে রইল। জানালা দিয়ে প্রচুর আলো এসে চোখ জিম ধরার উপক্রম করছে, তাই চোখ বন্ধ করলো। ঠিক তখনই বাথরুমে দরজা খোলার শব্দ হলো, কিন্তু চোখ মেলতে ইচ্ছে করছে না, তাই চোখ সেভাবেই বন্ধ করে রইল। কেউ একজন গুনগুন করে গান গাইছে, আর সে একটা মেয়ে, সেটাও বোঝা যাচ্ছে, কিন্তু মাথার
তীব্র ব্যথা আর চোখের যন্ত্রণা। চোখ মেলে সে তাকাতে পারল না। হঠাৎ করে মেয়েটা বলল, তোমার জ্ঞান ফিরে গেছে? আলহামদুলিল্লাহ। এখন কেমন লাগে? চোখ বন্ধ রেখে সাজু বলল, কে আপনি? চোখ মেলে তাকিয়ে, যদি পারো তো নিজেই চিনে নাও। আমি কেন বলতে যাব? এবার কণ্ঠ পরিচিত মনে হচ্ছে। কৌতূহল নিয়ে বহু কষ্টে চোখ খুলল সাজু। তারপর মেয়েটা দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। যতটুকু দেখছে ততটুকু যথেষ্ট। ঢিলেঢালা একটা নীল রঙের প্লাজো আর একদম কুচকুচে কালো একটি গেঞ্জি পরে অত্যন্ত সুন্দরী রূপবতী তরুণী দাঁড়িয়ে আছে। চেহারার মধ্যে কোথাও কোনো দাগ নেই। এতটা নিখুঁত সৌন্দর্য তার সামনে দাঁড়িয়ে আছে। আশ্চর্য! চেহারাটা তার কাছে বেশ পরিচিত লাগলো, কিন্তু মনে করতে গিয়ে মাথা আবারও ব্যথা করতে লাগলো। আর তারপরে চোখ বন্ধ করে বলল, তুমি আমাকে কোন জায়গায় আনলে? আমাকে আগে বলো, চিনতে পারো আমাকে? তোমার চোখ দুটো অসম্ভব সুন্দর, আর চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি লামিয়া। 100 মার্কের মধ্যে মাত্র 28 নাম্বার পেলে। এখন বাকি উত্তর দাও। কিসের বাকি উত্তর? লামিয়ার বাইরে আমার আরেকটা আসল নাম আছে, এবং সেটা তুমি জানো, কিন্তু তোমাকে সেই নাম মনে করতে হবে। মনে করো। আমি চেষ্টা করছি, কিন্তু পারছি না। আচ্ছা, এসব বাদ দিয়ে বলো, আমাকে কিভাবে পেলে? তোমার সামনে এসে যখন গাড়ি দাঁড়িয়েছিল, তখন আমরা অনেকটা পথ এসেছিলাম। আমার সঙ্গের বান্ধবীদের পাঠিয়ে দিয়ে আমি আবারও তোমার দিকে যাচ্ছিলাম, কিন্তু দূরে দাঁড়িয়ে যখন তোমাকে আঘাত করার শব্দ পেলাম, তখন জোরে হাঁটতে লাগলাম। কিন্তু আমি যাবার আগেই তারা চলে গেল। খুব ভালো হয়েছে, না হলে তারা তোমাকেও আহত করতো, আর আমি এতটা সেবা যত্ন পেতাম না। লামিয়া, আমার নাম লামিয়া নয়, আরেকটা নাম আছে, সেটা তোমাকে বের করতে হবে। তুমি কি আমাকে আগে থেকে চিনতে? হ্যাঁ, অনেক আগে চিনতাম, কিন্তু গতকাল সকালবেলা তোমাকে দেখে অবাক হলাম, এবং সেই পুরনো কথা মনে পড়ে গেল। একটু সহজ করে দাও। চোখ মেলে আমার চেহারার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে দেখো, ঠিক চিনবে। এবার সত্যি সত্যি সাজু ভাই লামিয়ার মুখের দিকে খুব মনোযোগ দিল। সত্যি সত্যি বেশি পরিচিত মনে হচ্ছে, কিন্তু কে হতে পারে? 5 মিনিট কাটলো। তারপর মুখের মধ্যে হতাশা নিয়ে অস্ফুটে বলল, কবিতা। হা হা হা, চিনতে পারছো সাজু? কবিতা তুমি? সত্যি সত্যি আগে চিনতে পারি নাই, একদমই না। কেমন আছো? আমি কিন্তু গতকাল সকালবেলা তোমাকে দেখেই চিনতে পেরেছি, কিন্তু তুমি আমাকে ঠিকই ভুলে গেলে সাজু। কমপক্ষে 10-11 বছর আগের কথা, তাই আমি ভুলে যাওয়া স্বাভাবিক। তাহলে আমি বলিনি কেন জানি না, কিন্তু তুমি তো বিয়ে করে ঢাকা শহরে চলে গেলে। তাহলে গতকাল সকালে অমন সব আবোল তাবোল কথা বললে কেন? একটা নিঃশ্বাস ফেলে কবিতা লামিয়া বলল, আমি কোনো কিছু মিথ্যা বলিনি, যা বলেছি সব কিছু সত্যি বলছি। মানে কি? তোমার স্বামী কোথায়? তুমি তো সেই মারুফের সঙ্গে পড়াশোনা ছেড়ে পালিয়ে গেলে। মারুফের সঙ্গে আমার বিয়ে হয় নাই সাজু। বিয়ে না করে সে আমাকে বিক্রি করেছিল। একটু ক্লিয়ার করো তো। তুমি আর মারুফ তো দুজনকে অনেক ভালোবাসতে, তাহলে সে তোমাকে বিক্রি করবে কেন? এরপর কান্না করতে করতে সাজুকে জড়িয়ে ধরে থেমে থেমে কবিতা যা বলল, সেগুলো গুছিয়ে লিখলে জানা যায়। ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়ার সময় মারুফের সঙ্গে সে পালিয়েছিল ঠিকই, কিন্তু সংসার করতে পারে নাই। সাজু অবশ্যই জানতো তাদের সম্পর্কের কথা, কারণ সাজু আর কবিতা একসাথে কলেজে ভর্তি হয়েছিল। কিন্তু কিছুদিন পরে সাজু যখন পলিটেকনিকে ভর্তি হলো, তখন তাদের মনোযোগ কমতে লাগলো। মাত্র মাসখানেক একসাথে ক্লাস করে খুব ভালো বন্ধু হয়েছিল তারা। আর তখনই মারুফের কথা জেনেছিল সাজু, কিন্তু কবিতার অন্ধ ভালোবাসা দেখে সাজু তাকে বারবার সাবধান করতো। এতটা পাগলামি করা ঠিক নয়, সেটা সে বোঝাতে চাইতো, কিন্তু কবিতা সেগুলো শোনার পাত্রী ছিল না। তাই সাজু নিজেও আর বেশি কিছু বলে নাই। হঠাৎ করে মারুফ কবিতাকে বিয়ে করার জন্য খুব মানসিক চাপ দিচ্ছিল। মারুফ ঢাকায় চাকরি করত। এসএসসি পরীক্ষার পরে তাদের পরিচয় হয়েছিল। এই শহরের মধ্যে মারুফের কথা ছিল সে তাকে বিয়ে করতে চায়, না হলে সে বাঁচবে না। কিন্তু কবিতার পরিবারের কেউ তার সম্পর্কের কথা জানতো
না, এমনকি তাকে সেই মুহূর্তে বিয়ে দিতে চায় না তারা। তাই মারুফের মানসিক চাপে কবিতা সব কিছু বাদ দিয়ে মারুফের সঙ্গে পালিয়ে যায়। সাজুকে বলতে চেয়েছিল কিন্তু সাহস হয়নি, কারণ বেশি পাগলামি যে সহ্য করতে পারে না সে কিভাবে পালিয়ে গেলে সাপোর্ট করবে। এতটুকু বলার পরে সাজু ভাই বলল, আমার পানি পিপাসা অনুভূত হচ্ছে, এক গ্লাস পানি দাও তো। কবিতা তখন পানি দিল, তারপর তাকে ধরে আস্তে করে আবার শুইয়ে দিয়ে বলল, এখন আর কোনো কথা নয়, বাকিটা পরে বলবো, কারণ আমি তো পালিয়ে যাচ্ছি না, তাই না? আচ্ছা ঠিক আছে, কিন্তু মনের মধ্যে আমার তো মেলা মেলা কৌতূহল। বললাম তো পরে বলবো। ঠিক আছে, আমার মোবাইল কথাই আছে, তবে বন্ধ করে রেখেছি, কারণ আমি তো তোমাকে নিয়ে রিস্ক নিতে চাই না। তাই তুমি জ্ঞান ফিরে সুস্থ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছি। আর এটা কিন্তু সে হোটেল নয়, আমি তোমাকে নিয়ে আরেকটা হোটেলে উঠেছি, আর সকল চিকিৎসা রুমের মধ্যে ব্যবস্থা করেছি। কবিতা মোবাইল বের করে দিল, চালু করে সাজু ভাই প্রথমে রকির কাছে কল দিল, কিন্তু রিসিভ হচ্ছে না। তারপর সে সজীবকে কল না দিয়ে চট্টগ্রামে ওসি সাহেবের কাছে কল দিল। ওসি সাহেব বলল, আপনি ভালো আছেন তো সাজু সাহেব? ঠিক আছেন? আপনাকে নিয়ে কিন্তু অনেক টেনশনে আছি। জি স্যার, আমি ভালো আছি। আপনার ওখানে কি অবস্থা তাই বলেন। বেশি ভালো না। ক্যান্সার? কি হয়েছে? হাসপাতালের সেই তৃতীয় ডাক্তারের ওপর তো প্রচুর সন্দেহ হচ্ছে, কারণ তার সঙ্গে আহত ও নিহত ডাক্তারের শত্রুতা ছিল। এদিকে গোপনীয় প্রতিবেদনে জানা গেছে আপনার সেই রোগী রাহাত সাহেব ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। বলেন কি স্যার? হ্যাঁ সাজু সাহেব, কিন্তু রাহাত সাহেব অসুস্থ বলে কিছু করা যাচ্ছে না। এদিকে সিটি কর্পোরেশনের মেয়র বারবার আমাকে বকাঝকা করে, ওপর থেকে প্রচুর চাপ যাচ্ছে আমার। তাহলে কি রাহাত সাহেবের সঙ্গে তার মাদক দ্রব্য বিষয় নিয়ে কোনো গণ্ডগোল? জানি না আমি। সাজু ভাই কিছু বলতে পারল না, কারণ রুমের দরজা খুলে 7-8 জন যুবক প্রবেশ করলো, আর কবিতা তখন যে বাইরে গেল সেটা সে জানতেই পারল না। তারা সবাই সাজুর দিকে তাকিয়ে আবার নিজেদের মধ্যে একজন আরেকজনের দিকে তাকিয়ে হেসে উঠল একসঙ্গে। সাজু ভাই ভয়ে একদম বিছানায় মিশে গেল। গল্প হারিকেন গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেল নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।